জীবনের আশায় অনেকেই নিজ দেশ ছেড়ে পাড়ি জমান বিদেশে, অনেকেই আবার দারিদ্র্যকে জয় করার স্বপ্ন নিয়ে দেশ ছাড়েন। অনেকে মনে করেন একবার ইউরোপে প্রবেশ করতে পারলে জীবনের সব সমস্যার সমাধান, মাসে লাখ টাকা উপার্জন সম্ভব। এমন মরীচিকার পিছনে ছুটে বৈধ পথে নানা জটিলতা ও আর্থিক দৈন্যতার জন্য অবৈধ পথকেই বেছে নেন বেশিরভাগ মানুষ। এজন্য অনেকে দালালের খপ্পরে পড়ে বিপদের পথে অনেকটা সেধেই পা বাড়ান। অবৈধভাবে সমুদ্রপথে ও বিভিন্ন দেশের ঝুঁকিপূর্ণ সীমানা পাড়ি দিয়ে ইউরোপ যাত্রার সময় অসংখ্য মানুষ জীবন হারাচ্ছেন, নিখোঁজ হচ্ছেন। তেমনি এক মর্মান্তিক ঘটনার শিকার হলেন হতভাগ্য ২০ বাংলাদেশি যুবক। লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন তারা। তাদের পরিচয় এখনও নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে নিহত সবাই বাংলাদেশি নাগরিক। লিবিয়ার ভূমধ্য সাগরের উপকূলবর্তী তীর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশি একটি সূত্র। গেল শনিবার ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস জানিয়েছে ২০টি মৃতদেহ এরই মধ্যে আজ দাদিয়ায় দাফন করা হয়েছে, যা ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। মৃতদেহগুলো প্রায় পচে গলে যাচ্ছিল বলেই দাফন করা হয়েছে। মৃতদের কারো কাছেই নাম ঠিকানার কোনো নথিপত্র পাওয়া যায়নি, তবে স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করেছে তারা সবাই বাংলাদেশি নাগরিক। জানা গেছে গত ২৪ জানুয়ারি লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর হয়ে একটি নৌকা ইতালির উদ্দেশ্যে রওনা দেয়। ওই নৌকায় অনেক বাংলাদেশি নাগরিক ছিলেন। নৌকাটি ডুবে গিয়ে লাশ ভেসে আসে লিবিয়া উপকূলে। ওই নৌকায় ঠিক কতজন বাংলাদেশি ছিলেন তা এখনো জানা যায়নি। উল্লেখ্য যে প্রতি বছরই হাজার হাজার মানুষ এশিয়া ও আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে ঢোকার চেষ্টা করেন। এক্ষেত্রে বেশিরভাগের গন্তব্য থাকে স্পেন, ইতালি কিংবা গ্রিসের উপকূল। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের অনেক অভিবাসন প্রত্যাশীও এ পথ বেছে নেন। কঠোর আইন, জীবনের ঝুঁকি, অনিশ্চয়তা এসব বিপত্তি জেনেও অবৈধভাবে ইউরোপ যাত্রা ঠেকানো যাচ্ছে না কিছুতেই। ফলে এ যাত্রা যেন হয়ে উঠছে মৃত্যু ফাঁদ। ছোট ছোট নৌকায় ঝুঁকিপূর্ণ এসব সমুদ্র পথ পাড়ি দিতে গিয়ে প্রায় সময় দুর্ঘটনার শিকার হন অভিবাসন প্রত্যাশীরা। গণমাধ্যমে এসব দুর্ঘটনার খবর আমরা প্রতিনিয়তই দেখি, তারপরেও এটা থামছে না। বাংলাদেশে অনেক তরুণও এই ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াচ্ছেন। অভিবাসন নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে এই মৃত্যু ফাঁদ থেকে অভিবাসন প্রত্যাশীদের ফেরাতে প্রয়োজন ব্যাপক সচেতনতা। তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পারে এ ধরনের পরিণতি এড়াতে। ফিলিস্তিনিদের সুখ যেন আর সইছে না বেনিয়ামিন নেতানিয়াহুর। আবারও হুমকিতে গাজা যুদ্ধবিরতি চুক্তি। সোমবার থেকে হামাসের সঙ্গে চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎই বেঁকে বসেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু। উল্লেখযোগ্য কোনো কারণ ছাড়াই কাতারে আলোচনার জন্য প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতানিয়াহুর এমন সিদ্ধান্তে গাজায় আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। হিব্রু সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে। দীর্ঘ ১৫ মাস যুদ্ধ চলার পর গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। ৩ ধাপে এ চুক্তিটির প্রথম ধাপের মেয়াদ ৪২ দিন। তবে প্রথম ধাপের ১৬ দিনের মাথায় দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করতে হবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে। সেই হিসেবে সোমবার হবে ১৬তম দিন। উক্ত দিন নেতানিয়াহু যদি শেষ পর্যন্ত প্রতিনিধিদের কাতার না পাঠান তাহলে এটি চুক্তির গুরুতর লঙ্ঘন হবে। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের ক্ষেত্রে বিষয়টি খুবই চিন্তার। তবে আশা করি এটি ৪২ দিনের প্রথম ধাপটিকে ক্ষতিগ্রস্ত করবে না। দ্বিতীয় ধাপ কার্যকর হলে হামাস গাজা থেকে সব জীবিত জিম্মিকে মুক্তি দেবে। ইসরায়েল অসংখ্য ফিলিস্তিনি বন্দীকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে এবং দখলদার ইসরায়েলের সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হবে। নেতানিয়াহু দ্বিতীয় ধাপের আলোচনার জন্য প্রতিনিধিদের যেতে না দিয়ে আবারও যুদ্ধ শুরুর চক্রান্ত করছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজ জানিয়েছে,
শনিবার রাতে মৌসাদ প্রধান ডেভিড বার্নিয়া, শিনবেত প্রধান রোনেন বার ও জিম্মিদের পয়েন্টম্যান নিডজান অ্যালোন সহ অন্যদের সঙ্গে আলোচনা করার কথা ছিল নেতানিয়াহুর, কিন্তু তিনি তার সামরিক সচিব রোমান গুফম্যানের মাধ্যমে তাদের বার্তা দেন তিনি কাতারে প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। একটি সূত্র জানিয়েছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে নেতানিয়াহুর। এই বৈঠকের আগে তিনি যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কোনো কাজ করতে চান না, কিন্তু যেহেতু সোমবারই আলোচনা শুরু করার বাধ্যবাধকতা রয়েছে সেহেতু প্রতিনিধি না পাঠালে চুক্তির শর্ত লঙ্ঘন হবে। এছাড়া মোসাদ প্রধান ডেভিড বার্নিয়াকে সরিয়ে দিয়ে এখন যুদ্ধবিরতি চুক্তির আলোচনাকারী দলের প্রধান হিসেবে নিজের আস্থাভাজন রন ডারমারকে নিয়োগ দিতে চাচ্ছেন নেতানিয়াহু। এদিকে নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস আইডিএফ এর পরবর্তী প্রধান হিসেবে ইয়াল জামিরকে নিয়োগের বিষয়ে একমত হয়েছেন, তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত কি হতে যাচ্ছে তা এখনই বলা মুশকিল। উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে একটি দেশ নিজেকে অনেকটাই সুরক্ষিত বলে মনে করে। এমনই ধ্যান ধারণাকে পুঁজি করে আকাশের দখলদারি নিয়ে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে ফের শুরু হয়েছে প্রতিযোগিতা। নতুন বোমারু বিমান প্রকাশ্যে এনে একে অপরকে চমকে দিতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। বায়ু শক্তির প্রতিযোগিতায় নামা দুই মহাশক্তিধর আমেরিকা ও রাশিয়া দুজনের কাছেই রয়েছে কৌশলগত বোমারু বিমান। এর সংখ্যা দ্রুত গতিতে বাড়িয়ে চলেছে মস্কো এবং ওয়াশিংটন। পাশাপাশি নতুন প্রজন্মের বোমারু বিমানকে এয়ারফোর্সে সামিল করার দিকেও নজর দিয়েছে ওয়াশিংটন ও মস্কো। বলা বাহুল্য, এর জেরেই সম্প্রতি ব্যাপকভাবে খবরের শিরোনামে এসেছে ইউএসের B-21 এবং রুশ পাক-ডা। 2023 সালের নভেম্বরে B-21কে প্রথমবারে আকাশে ওড়ায় যুক্তরাষ্ট্র। এটির নকশা এবং নির্মাণের নেপথ্যে হাত রয়েছে যুক্তরাষ্ট্রের সংস্থা নর্থরপ গ্রুমম্যানের। লম্বা দূরত্ব পেরিয়ে শত্রুর ঘাঁটিতে ঢুকে কার্পেট বম্বিং করার ক্ষমতা রয়েছে এই স্টেলথ উড়োজাহাজের। B-21 বোমারু বিমানের সাংকেতিক নাম রাইডার রেখেছে ইউএস এয়ারফোর্স। এটি প্রকৃতপক্ষে একটি ষষ্ঠ প্রজন্মের বোমারু বিমান। এর লেজের অংশ প্রায় নেই বললেই চলে। বিমানটির পাখা চওড়া এবং ত্রিভুজাকার। আমেরিকার B-21 রাইডার প্রথাগত এবং পরমাণু দু ধরনের হাতিয়ার বহন করতে সক্ষম। এর পাশাপাশি বোমারু উড়োজাহাজটি থেকে ক্ষেপণাস্ত্র হামলাও চালাতে পারবে যুক্তরাষ্ট্রের বায়ুসেনা। 0.8 ম্যাক গতিতে ছুটতে পারা B-21 রাইডার মাটি থেকে 50,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম, ফলে সহজেই এটিকে চিহ্নিত করতে পারবে না কোনো রাডার। অন্যদিকে রাশিয়ার তৈরি পাক-ডা এখনও আকাশে ওড়েনি। চলতি বছরে মস্কো এই বোমারু বিমান প্রকাশ্যে আনবে বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগেই পাক-ডার নকশা দুনিয়ার সামনে নিয়ে আসে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেটি দেখার পরই বিশ্বজুড়ে রীতিমতো হইচই পড়ে যায়। রাশিয়ান এয়ারফোর্স পাক-ডার সাংকেতিক নাম দিয়েছে মেসেঞ্জার বা বার্তাবাহক। নির্মাণকারী সংস্থা টুপোলেভ জানিয়েছে সাবসনিক গতিতে তথা শব্দের চেয়ে কম গতিবেগে উঠতে পারবে তাদের নতুন প্রজন্মের বোমারু উড়োজাহাজ। 12,000 কিলোমিটার দূরত্ব পেরিয়ে যে কোনো জায়গায় হামলা চালাতে পারবে পাক-ডা। একটানা ওড়ার নিরিখে আবার B-21কে টেক্কা দিবে রুশ পাক-ডা। একবার জ্বালানি ভরলে টানা 30 ঘন্টা বোমারু উড়োজাহাজটি উঠতে পারবে বলে স্পষ্ট করেছে নির্মাণকারী টুপোলেভ। পরমাণু এবং প্রথাগত মিলিয়ে মোট 30 টন বোমা বহনে সক্ষম হবে রুশ মেসেঞ্জার। ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী রুশ ও আমেরিকার নতুন প্রজন্মের এই দুই বোমারু বিমান ইলেকট্রনিক যুদ্ধে বেশ পটু। শত্রুপক্ষের রাডারকে জ্যাম করা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে উড়িয়ে দিতে খুব একটা সময় নেবে না এই B-21 রাইডার ও পাক-ডা মেসেঞ্জার। বর্তমানে যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স নর্থরপ সংস্থার তৈরি B-2 স্পিরিট নামের একটি বোমারু বিমান ব্যবহার করে। সেগুলোর বদলি হিসেবে B-21কে ফৌজে সামিল করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। একই রকমের পরিকল্পনা রয়েছে রুশ এয়ারফোর্সেরও। তাদের হাতে রয়েছে গত শতাব্দীর 50-এর দশকে টুপোলেভ সংস্থার তৈরি Tu-95BR নামের বোমারু উড়োজাহাজ। পাক-ডা এর নির্মাণ কাজ শেষ হলে সেগুলোকে পুরোপুরি বদলে ফেলার পরিকল্পনা রয়েছে ক্রেমলিনের।
লেবাননের ইরানপন্থী রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি গত ২৭ নভেম্বর কার্যকর হয়। ভঙ্গুর এই যুদ্ধবিরতিকে আরও নড়বড়ে করে তুলেছে ইসরায়েলের একের পর এক অতর্কিত হামলা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, আমাদের দেশের দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল মেনে চলে কিনা তা নিশ্চিত করার দায়িত্ব লেবানন সরকারকে পালন করতে হবে। তিনি রবিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, জায়নবাদী ইসরায়েল যাতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে হামলা চালাতে না পারে সেটি নিশ্চিত করার জন্য মধ্যস্থতাকারী দেশগুলোর উপর বৈরুত সরকারকে চাপ সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৭ নভেম্বর যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে, হিজবুল্লাহ তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে যাচ্ছে, এজন্য যে লেবানন সরকার যেন তা পালন করতে ইসরায়েলকে বাধ্য করার উদ্যোগ নিতে পারে। কিন্তু দখলদার ইসরায়েল ধারাবাহিকভাবে সে যুদ্ধবিরতি চুক্তির নিয়ম লঙ্ঘন করেই যাচ্ছে। নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি অনুযায়ী ২৬ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেয়ার কথা ছিল, কিন্তু তেল আবিব তা পালনে অস্বীকৃতি জানায়। ফলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওই ডেডলাইন ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননের অন্তত ৮০ জন নাগরিক নিহত হয়েছেন। হিজবুল্লাহ নেতা সতর্ক করে দিয়ে বলেছেন, প্রতিরোধ একটি নির্দিষ্ট গতিতে অগ্রসর হয় এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না। আবার জায়নবাদী ইসরায়েল প্রতিরোধ আন্দোলনকে নির্মূল করতে পারেনি, যাকে তিনি হিজবুল্লাহর বিজয় বলে বর্ণনা করেন। হিজবুল্লাহ আগামী ২৩ ফেব্রুয়ারি সংগঠনের সাবেক মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ ও নির্বাহী কাউন্সিলের সভাপতি সাইয়েদ সাফিউদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন করবে বলে জানান শেখ নাইম কাসেম। লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে এক ভয়াবহ ইসরায়েলি বিমান হামলায় হাসান নাসরুল্লাহ এবং অক্টোবরে আরেক হামলায় সাইয়েদ সাফিউদ্দিন শাহাদাত বরণ করেন। অন্যদিকে ফিলিস্তিনের গাজায় প্রথম ধাপের ৪২ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ১৬তম দিনের আগেই দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে সম্প্রতি প্রতিনিধি দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে বলা হচ্ছে, গাজা উপত্যকার যুদ্ধবিরতিও এখন হুমকির মুখে। যুদ্ধবাজ নেতানিয়াহু খুব বেশি দিন গাজার যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলবেন না বলেও আশঙ্কা করা হচ্ছে।